আশা করি ভালো আছো। জবের আজকের ভিডিওতে আমরা যেটা দেখবো ত্রিকোণমিতি সলভ করার কিছু শর্টকাট টেকনিক। আসো আমরা শুরু করি। প্রথমে দেখো যে জিনিসটা বলছি যে sin cos cosec sec এর পর্যায়কালটা আমরা জানি সবাই 2 পাই। এখন যদি এটা যে কোনো sin x বা cos x বা cosec x এর বলতে 2 পাই, কিন্তু যদি এরকম হয় sin 2 পাই প্লাস 4/13 থিটা, তাহলে সেক্ষেত্রে কি হবে? যদি এরকম একটা কমপ্লেক্স ফর্মেটে থাকে তো সেক্ষেত্রে তুমি কিভাবে পর্যায়কালটা বের করবে সেটা দেখো। ফাংশন ঘাটটা যদি বিজোড় হয় তাহলে ফর্মুলাটা আসবে 2 পাই বাই চলকের সহগ ইনটু ঘাত, আর যদি ফাংশনের ঘাতটা জোড় হয় তখন আসবে পাই বাই চলকের সহগ ইনটু ঘাত। সেটা কোন ক্ষেত্রে? sin cos cosec এবং sec এর ক্ষেত্রে। কিন্তু যদি tan এবং cot হয় সেক্ষেত্রে জোড় বিজোড় যেখানে থাকুক না কেন সেটা সমস্যা না, সেক্ষেত্রে সব সূত্র যদি একই আসবে পাই বাই চলকের সহগ। তাহলে আসলে আমরা একটা প্রবলেম দেখি। প্রথমে দেখো cos হাফ থিটা প্লাস পাই বাই 3, তাহলে সেটা দেখো প্রথম সূত্রে করতেছে এবং ফাংশনের ঘাতটা এখানে কি? cos এর পাওয়ারটা কত? 1, অর্থাৎ বিজোড়। অর্থাৎ যদি বিজোড় হয় সেক্ষেত্রে আমি প্রথম সূত্রটা আসবে 2 পাই ডিভাইডেড বাই চলকের সহগটা কত? চলক মানে এখানে থিটা বলতেছি, থিটার সহগটা কত? হাফ ইনটু আমার এখানে ঘাতটা কত? ঘাতটা হচ্ছে 1, অতএব আমার রেজাল্ট আসবে 4 পাই। তার মানে cos হাফ থিটা প্লাস পাই বাই 3, এটার পর্যায়কালটা হচ্ছে 4 পাই। আচ্ছা, এরপরে দেখো যদি চলকের সহগটা জোড় হয়, দুঃখিত, এরপর দেখো যদি ফাংশনের ঘাতটা যদি জোড় হয় তাহলে sin স্কয়ার 3 থিটা প্লাস পাই বাই 4, তাহলে এটা আমাকে সেকেন্ড সূত্রে পড়তেছে। তাহলে পাই বাই চলকের সহগটা কত? আমার চলকের সহগটা হচ্ছে 3 আর আমার ঘাতটা কত? 2, তার মানে এটা আমার অ্যানসারটা আসবে পাই বাই 6। ওকে, এরপর দেখো এবার tan ফাংশনটা চলে আসছে। tan ফাংশন চলে আসলে তোমার থার্ড লটা অ্যাপ্লাই করবে। তাহলে থার্ড লটার ক্ষেত্রে কি আছে? পাই বাই চলকের সহগ, সোজা হিসাব সহগ ঘাত জোড় থাকুক বিজোড় থাকুক ওটা কোনো ডাজন্ট ম্যাটার, শুধুমাত্র তুমি দেখবা যে তোমার চলকের সহগটা কত আসে। তাহলে চলক বলতে বলছি যে থিটা, সবসময় মনে রাখবা ত্রিকোণমিতির ক্ষেত্রে যে অ্যাঙ্গেলটা থাকবে সেটার সঙ্গে চলক আসবে। তাহলে এটা যদি আসে তাহলে আমরা এটা আসবে পাই ডিভাইডেড বাই চলকের সহগ, সহগটা কত? 3 বাই 16, তার মানে আমার এখানে পর্যায়কালটা আসবে 16 পাই বাই 3। ওকে, এবার আমরা পরের প্রবলেমটা দেখি। আচ্ছা, আসলে আমরা দেখি, আমরা এখন যেটা দেখব ঘড়ির কাঁটার ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যে মধ্যবর্তী কোণের সূত্রটা আমরা কিভাবে দেখতে পারি। খুব সহজে আমরা বের করতে পারি। যদি ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণটা আসবে থিটা ইজ ইকুয়ালস টু 11/2 m - 38, এখানে কিন্তু খেয়াল করো কিন্তু মডুলাস সাইনটা আছে, অতএব যে ভ্যালুটা আসবে সেটা সবসময় পজিটিভ আসবে। 11/2 m - 30 ইনটু h, তাহলে m আর h এর পরিচয় কি? m এবং h, m টা হচ্ছে মিনিটের ভ্যালুটা এবং h টা হচ্ছে ঘন্টার ভ্যালুটা। তাহলে এখন আমরা একটা সমস্যা দেখি এই প্রসঙ্গে। আমার যদি হইতে পারে যে 1:40, আমার যদি প্রশ্ন করা হয় যে 1:40 যখন বাজে তখন ঘড়ির ঘন্টা কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণটা কত আসবে, তাহলে দেখো এখানে আমার মিনিটের ভ্যালুটা কত আসছে? 40 এবং ঘন্টার ভ্যালুটা হচ্ছে 1, তাহলে আমার থিটার মান কি আসবে? থিটা ইজ ইকুয়ালস টু 11/2 ইনটু মিনিট, মিনিট মানে হচ্ছে আমার 40 মাইনাস 30 ইনটু 1, যেটা ঘন্টার ভ্যালুটা 1। তুমি যদি ক্যালকুলেট করো সেক্ষেত্রে তোমার কোন যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 190। আচ্ছা, এরপরে দেখো যদি 3টা বাজে, 3টার সময় আমার ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যে কোনটা কি আসবে সেটা আমি কি করে আসবো। সেখানে দেখো আমার ঘন্টার ভ্যালুটা কত? ঘন্টার ভ্যালু হচ্ছে 3 আর মিনিটের ভ্যালুটা হচ্ছে 0, মিনিট কিন্তু এখানে 0, তাহলে যদি 0 হয় তাহলে সেই ক্ষেত্রে থিটা ইজ ইকুয়ালস টু আসবে 11/2 ইনটু আমার 11/2 মিনিট, মিনিটটা এখানে 0 মাইনাস 30 ইনটু 3, তাহলে সেক্ষেত্রে আমার ভ্যালুটা কত আসবে? ভ্যালুটা আসবে হচ্ছে 90 ডিগ্রি। একটা দিক বারবার আমি ক্লিয়ার করে রাখি, এই কিন্তু আমি মডুলাস ভ্যালুটা নিচ্ছি, অর্থাৎ পরমাণু যেটা ভ্যালু নিচ্ছি পজিটিভ ভ্যালুটা। আচ্ছা, এরপর খেয়াল করো যদি বলো 23:50, 23:50 মানে কি? মানে অ্যাকচুয়ালি 23:50 যদি 24 আওয়ার সিস্টেম নিচ্ছি, কিন্তু আমাদের ঘড়ির কাঁটা যেটা সেটা কিন্তু 12 আওয়ার সিস্টেমে আমি চলি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমাকে এটা 12 ঘন্টা এখন কনভার্ট করে নিতে হবে। 23:50 মানে অ্যাকচুয়ালি তোমার 11:50, তাহলে সেই যদি 11:50 হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে পাবো? থিটা ইজ ইকুয়ালস টু 11/2 ইনটু মিনিট, মিনিট এখানে কত? 50 মাইনাস 30 ইনটু আওয়ার, আওয়ারের ভ্যালুটা হচ্ছে 11। আচ্ছা, এবার দেখো আমরা যেটা দেখবো কোন একটা বহুভুজ তোমাদের দেওয়া হয় এবং এখানে বলা হয় যে বহুভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টিটা কি হবে। অন্তঃস্থ কোণ বলতে কি বোঝাচ্ছি? যেমন যদি চতুর্ভুজ হয়, সাপোজ এটা একটা চতুর্ভুজ, তাহলে এখানে অন্তঃস্থ কোণগুলো হচ্ছে এই চারটা কোণের সমষ্টি, এবং বহিঃস্থ কোণ বলতে কোণটা বোঝাচ্ছি এই কোণগুলো। ওকে, তাহলে এই কোণগুলোর সমষ্টিটা কি হবে সেটা আমরা বের করব।
খুব সিম্পলি বের করতে পারি কোন বহুভুজের অন্তঃস্থ কোণের সমষ্টি কি আসবে 2n 4 90 ডিগ্রি আর যদি বহিস্থ কোণ হয় তাহলে 2n 4 90 ডিগ্রি আমরা জাস্ট অ্যাপ্লিকেশন দেখি ধরো যদি n এর মানটা 3 হয় তাহলে এটা কি n এর মান 3 মানে বহু যদি তিনটা বাহু বিশিষ্ট ত্রিভুজ সেক্ষেত্রে কি আসবে 2 3 4 90 অতএব 6 4 90 that's mean this 180 ডিগ্রি তুমি জানো এটা ত্রিভুজ ত্রিকোণের সমষ্টি 180 ডিগ্রি এখন তুমি যে কোনো বহুভুজের ক্ষেত্রে আমি যদি এটা বলা হয় পেন্টাগন অর্থাৎ n এর মানটা 5 যদি n এর মানটা 5 হয় সেই ক্ষেত্রে দেখো কি আসবে সূত্রটা 2 5 4 90 তার মানে এখানে আসবে 10 4 this means 6 90 that's mean 540 ডিগ্রি তাহলে ওখানে যে কোনো একটা বহুভুজ যদি দেওয়া হয় তো তুমি কিন্তু খুব ইজিলি সেই মানটা বের করতে পারতা যদি বলতো যে এটা তো অন্তঃস্থ কোণের জন্য যদি বলতো বহিস্থ কোণ তাহলে কি আসবে শুধু পার্থক্যটা যদি এখানে একটা প্লাস আসতো তার মানে এখানে প্লাস আসতো তাহলে এটা আসতো 40 এটা আসতো 40 আর এখানে তাহলে অ্যাঙ্গেলটা কত আসতো এখানে আমার অ্যাঙ্গেলটা আসতো হচ্ছে 1260 ডিগ্রি সো তোমাকে যে কোনো যদি বহুভুজের ক্ষেত্রে বলা হয় তুমি খুব ইজিলি পারবা আরেকটা জিনিস কিন্তু ক্লিয়ার করে রাখা ভালো যদি বলা হয় অন্তঃস্থ কোণ বহিস্থ কোণের সমষ্টির পার্থক্যটা কত তখন দেখো তুমি যদি পার্থক্যটা করতে না দুইটা তাহলে দুইটাকে বিয়োগ করে যে জিনিসটা পাবা সেটা হচ্ছে 8 90 ডিগ্রি সব ক্ষেত্রে তুমি দুইটাকে একটা থেকে একটা বিয়োগ করো তবে 8 90 ডিগ্রি পাবা অর্থাৎ যে কোনো বহুভুজের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবা তাদের অন্তঃস্থ এবং বহিস্থ কোণের পার্থক্যটা হচ্ছে অবশ্যই 8 90 ডিগ্রি আসবে আচ্ছা এবার দেখো আমরা যেটা দেখব ত্রিকোণমিতিক ধারা কিভাবে আমরা সামেশনটা বের করতে পারি আচ্ছা যদি এরকম হয় ধারার মোট পদ সংখ্যার যোগ সেই ক্ষেত্রে আমার সামেশনটা আসবে পদ সংখ্যা ডিভাইড বাই 2 সোজা হিসাবে যদি পদ সংখ্যা বিজোড় হয় তাহলে নাম্বার অফ টার্মটা যদি অড হয় সেক্ষেত্রে কি আসবে বিজোড় সংখ্যা আমি নিতে পারি জোড় সংখ্যা প্লাস 1 বা জোড় পদ প্লাস 1 এখন যে জোড় পদগুলো আছে তাদের জন্য সমষ্টিটা আসবে পদ সংখ্যা ডিভাইডেড বাই 2 জাস্ট আগেরটার জন্য যে একটা পদ আমার বেঁচে যাচ্ছে সেই পদটা যদি cos 0 বা sin 90 হয় সেক্ষেত্রে আমি পুরো সামেশনের একটা 1 যোগ করব যদি sin 0 cos 90 হয় তাহলে আমি 0 যোগ করব অর্থাৎ এখানে সামেশনটা চেঞ্জ হবে না আর যদি cos 0 sin 90 বা sin 0 cos 90 বাদ অন্য কোনো টার্ম থাকে সেক্ষেত্রে আমি হাফ যোগ করব তাহলে দেখো আমরা প্রবলেম দেখি sin স্কয়ার 10 প্লাস sin স্কয়ার 20 sin স্কয়ার 80 পর্যন্ত সামেশনটা গেছে এখন তুমি এটাকে আগে প্রথমে নাম্বার অফ টার্মস বের করতে হবে কতগুলো পদ আছে তাহলে এখানে লিখতে পারি পদ সংখ্যা আসবে 80 10 divided by ইন্টারভ্যালটা কত শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইড বাই ইন্টারভ্যালটা মানে হচ্ছে মাঝখানে ব্যবধানটা 10 20 মানে 10 প্লাস 1 তাহলে 80 10 is 70 প্লাস 1 তাহলে আমার মোট পদ সংখ্যা আছে 8 যেহেতু 8 আমার 8 একটা জোড় সংখ্যা অতএব পদ সংখ্যা যখন জোড় হলে আমার অ্যান্সারটা আসবে পদ সংখ্যা ডিভাইড বাই 2 তাহলে আমার সামেশনটা আসবে x আসবে 8 divided by 2 মানে হচ্ছে 4 আচ্ছা যদি একই সিরিজটা লাস্টে একটা sin স্কয়ার 90 থাকতো তাহলে দেখো এখানে মোট পদ সংখ্যাটা কি আসতো যদি sin স্কয়ার 90 থাকতো তাহলে এখানে মোট পদ সংখ্যাটা আসতো 90 10 divided by 10 একই সিরিজ কিন্তু সেটা আমি বলছি না প্লাস 1 অতএব এটা হচ্ছে আসতো 80 divided by 10 plus 1 মানে 8 plus 1 মানে 9 তাহলে এখানে 9 যেহেতু আসছে আমার মোট পদ সংখ্যাটা আমার বিজোড় তাহলে বিজোড়টা আমি কিভাবে লিখছি জোড় প্লাস 1 তাহলে জোড়ের জন্য কি আসবে জোড় হচ্ছে আমার 8 তাহলে জোড়ের জন্য আমার প্রথমে আসবে 8 divided by 2 ওকে জোড়ের জন্য 8 divided by 2 প্লাস এখন আমার লাস্ট টার্মটা দেখতে হবে লাস্ট টার্মটা দেখো কি আছে sin স্কয়ার 90 এখানে আমি কি বলছি যদি sin 90 হয় সেখানে কত যোগ করব 1 তাহলে আমার এখানে অ্যানসার যোগ আসবে 1 তাহলে 8 divided by 4 4 plus 1 মানে 5 তাহলে আমার এখানে সামেশনটা আসছে 5 আচ্ছা যদি এখন আরেকটা কেস আমরা দেখি যদি আমার সিরিজটা এরকম হয় sin স্কয়ার 50 sin স্কয়ার 25 sin স্কয়ার 75 পর্যন্ত সেই ক্ষেত্রে আমার কি আসবে এখানে আমার মোট পদ সংখ্যা অবশ্যই চেঞ্জ হবে পদ সংখ্যাটা কিভাবে চেঞ্জ হবে আমি বের করি আগে পদ সংখ্যাটা আসবে 75 15 divided by ইন্টারভ্যাল 10 plus 1 তাহলে 75 50 মানে 60 divided by 10 plus 1 তার মানে 7 ওকে তাহলে 7 যদি হয় তার মানে আমার এখানে বিজোড় তাহলে বিজোড়টাকে আমি কিভাবে লিখতে পারি 6 plus 1 আকারে এখন 6 plus 1 আকারে লিখলাম তাহলে 6 হচ্ছে আমার জোড় তাহলে যদি জোড় হয় সেই ক্ষেত্রে আমি বলতে পারি আমার সামেশনটা আসবে s আসবে 6 divided by 2 এখন দেখো একটা জিনিস যে আমার
অন্য যে কোনো একটা পদ হইল, এখানে সাইন স্কয়ার 75 আছে, আগে ছিল কিন্তু 90 ছিল, অতএব আমি 1 যোগ করছি, কিন্তু আদার্স কিছু হইলে আমি কত যোগ করতে হবে, হাফ। তাহলে হাফ আমি যোগ করি, তাহলে জিনিসটা 6/2 মানে 3 প্লাস হাফ, মানে হচ্ছে 3 প্লাস হাফ, দ্যাটস মিন ইট ইজ 7/2। তাহলে আমার এখানে অ্যান্সারটা আসবে 7/2। আচ্ছা, এখানে একটা কথা একটু বলে রাখা খুবই প্রয়োজন যে আমরা এই সূত্রটাকে ইউজ করছি ধারার ক্ষেত্রে, এবং সেটা শুধুমাত্র প্রযোজ্য হবে যখন ধারাটা হবে সাইন স্কয়ার বা কজ স্কয়ার, শুধুমাত্র সাইন স্কয়ার এবং কজ স্কয়ারের ধারা, আর কোন ধারার ক্ষেত্রে কিন্তু